सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वे पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। যাত্রা শুরুর পূর্বারম্ভে কয়েকটি বিশেষ ঘোষণা। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে গাছ লাগান, প্রাণ বাঁচান। জলের অপচয় বন্ধ করুন, প্লাস্টিক বর্জন করুন, বাড়ির চারপাশের জমা জল ও জঞ্জাল পরিষ্কার করুন। ডেঙ্গু সম্পর্কে সচেতন হন। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ান। প্রতিটি শিশুকে স্কুলে পাঠান। 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেবেন না। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দেবেন না। মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরে মোটর সাইকেল চালাবেন। নেশাগ্রস্ত অবস্থায় মোটর বাইক চালাবেন না। স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে তামাক জাতীয় দ্রব্য বর্জন করুন। আপনার হাতে সুস্থ পরিবেশ ও সুস্থ জীবন। নমস্কার। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। শুরু করছি আজকে যাত্রাপালা। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, মা কালী ও শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজিউর পাদপদ্মে ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীকে বাঁকুড়া অ আ ক খ নাট্য সংস্থার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি চলতি মরশুমের দিকে দিকে সাড়া জাগানো সামাজিক যাত্রাপালা গোধূলি বেলায় শেষ দেখা। রচনা মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনায় পীযূষ কান্তি ঢক, ব্যবস্থাপনায় সিমলাপাল গ্রামীণ এমেচার যাত্রা ইউনিট। অভিনয়ে বর্তমান এমেচার যাত্রার সর্বাধিক জনপ্রিয় রোমান্টিক জুটি পীযূষ কান্তি ঢক ও মিস ইন্দ্রাণী। যাত্রার দ্রোণাচার্য মহেশ্বর মণ্ডল, বহুরূপী অভিনেতা প্রণব পাইন, বলিষ্ঠ অভিনেতা গঙ্গাধর বিশ্বাস ও পার্থসারথী গোস্বামী, প্রতিভাময়ী অভিনেত্রী রীনা চক্রবর্তী, দুরন্ত খলনায়ক নিমাই ভট্টাচার্য, বর্তমান যাত্রার নট সূর্য উদয়পতি, ভয়াল ভয়ঙ্কর ভিলেন স্বরূপ ঘোষ, অলরাউন্ডার হিরো কুমার হিমাংশু, দুষ্টু মিষ্টি মিস প্রিয়া তৎসহ সুশোভন বারুই, পতিত কুমার, মিস সরস্বতী ও সুরজিৎ রায়। আলোধ্বনি রূপসজ্জায় অভয়ানন্দ যাত্রা নিকেতন, ফরিদপুর, দুর্গাপুর। আবহাওয়া সঙ্গীতে মাস্টার জগন্নাথ বিশ্বাস, নিয়ন্ত্রণে বিশ্বজিৎ মণ্ডল ও কুমার সুশান্ত, দল ম্যানেজার প্রণব পাইন। শুরু করছি। হিমাংশু সিট ও স্বরূপ ঘোষ প্রযোজিত, সিমলাপাল গ্রামীণ এমেচার যাত্রা ইউনিট আয়োজিত, বাঁকুড়া অ আ ক খ নাট্য সংস্থা পরিবেশিত, মঞ্জিল ব্যানার্জি রচিত, সবার প্রিয় পীযূষ কান্তি ঢক নির্দেশিত, কুমারজিৎ অভিনীত ও আরেকবার সকল যাত্রামোদী নায়ক বন্ধু, বিচারক মণ্ডলী এবং উদ্যোক্তা কমিটিকে আমাদের অ আ ক খ নাট্য সংস্থার পক্ষ থেকে প্রণাম, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। শুরু করতে চলেছি। প্রেম প্রীতি হোক না মধুর, বিরহ শুধুই রক্তে লেখা, বিধির বিধানে হলো যে আজি গোধূলি বেলায়
রসারে তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণী তোমার জীবনের রসার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণী ঝড়িরা ফাতে আজ কাঁপে দ্বীপ শিখা জানি না ললাটে আছে কি লেখন লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও ভাই প্রণাম জানাই আমি চরণী তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণী তোমার। আরে অবনী বাবু আপনি কখন এলেন? অনেকক্ষণ মা জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার গান শুনছিলাম। আপনি যখন পূজা পাঠ সেরে গান ধরেন তখন আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। আমার মা ঠিক এইভাবে তুলসী তলায় সন্ধ্যে দিয়ে গান গাইতেন। আজ এতগুলো বছর পর মায়ের কথা বড্ড মনে পড়ছে। অবনী বাবু ওই সর্বশক্তি ঈশ্বর শক্ত শিকল দিয়ে মার ছেলের বন্ধনটা বেঁধে দিয়েছে। সেই সন্তান কি মায়ের কথা ভুলতে পারে? তা কি মনে করে আমাদের বাড়িতে এলেন বলুন তো? মনে করে নয় মা জননী, বীরেশ্বর বাবুকে মনে করিয়ে দিতে এলাম। কি মনে করে দিতে এলেন? আর বলবো মা জননী, তিল তিল করে এত বড় সার কারখানা গড়ে তুলেছেন, কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই বীরেশ্বর বাবু। কি বলছেন? আজ এক মাস ধরে কয়েকটা সই করাবার জন্য এই ফাইলটা নিয়েও না পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। সময় পাচ্ছেন না, তাই বাধ্য হয়ে বাড়িতে। হ্যাঁ আসতে বাধ্য হলেন। ঠিক আছে ঠিক আছে, দিন ফাইলটা আমাকে দিন, আমি সইগুলো করিয়ে রাখবো। সেই বরং ভালো মা জননী, আমি তাহলে ফাইলটা এখানে রেখে যাই। ঠিক আছে। আজ আমি আসি মা জননী। সে কি কথা, এতদিন পর এলেন, মিষ্টি মুখ করুন তবে যাবেন। না আজ না হয় থাক, আমি না হয় আর একদিন। না না আর একদিন নয়, আজকে আমি মিষ্টি জন্য চলে এসেছি ম্যানেজার বাবু। ওরে বাবা, এত মিষ্টি! এ সময় এত মিষ্টি খাওয়া যায় নাকি? এ তো এক প্লেট মিষ্টি নয়, মনে হচ্ছে পুরো মিষ্টির দোকানটাই তুলে নিয়ে চলে এসেছো। ভাগল মিষ্টির দোকান বলে থেমে গেলেন, এবার তো এই গ্লাসের জলটা থেকে বলবেন পুরো বঙ্গোপসাগরটাই তুলে নিয়ে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, একটা মিষ্টি না হয় আমি খেলাম। এতগুলো মিষ্টির মধ্যে মাত্র একটা? হ্যাঁ হ্যাঁ, এই যথেষ্ট সকালবেলা। তাহলে আমি আর চলি মা জননী, আপনি কিন্তু বীরেশ্বর বাবুকে সইগুলো করিয়ে রাখবেন। এই অবনীবাবু মানুষটা কিন্তু খুব ভালো, তাই না মা? হ্যাঁ রে, উনি তো সব এই কারখানার দায়িত্ব সব কিছু পালন করে। আরে তো দাদাবাবু কোথায় রে? আর তো দিদিমণি? আরে কলেজ যাবে মানে? আজ তো রবিবার, তা তোর দিদিমণির কলেজ কি রবিবারও ছুটি থাকে নাকি? চটকা!
ছবি চিঠি কই দেখি দেখি এটা সত্যি চুলে পাক ধরলো, তবু বুঝতে পারলাম না যে মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে। এবার কর্তাবাবুকে বলে একটা চৌকি বাড়ি লাগিয়ে দেন দেখি। আরে দাঁড়া দাঁড়া, তোর কর্তাবাবুকে রাজি করাবে তো, তারপর নাই বিয়ের কথা। কার বিয়ের কথা হচ্ছে বল? কার বিয়ের কথা হচ্ছে? মানে মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। তুমি থামো দেখি, সব সময় ফাজলামি। ওমা বলো না। কিন্তু ছটকা তো কোনো খারাপ কথা বলেনি। এবার তোকে শাঁখা সিঁদুর পরে শ্বশুর বাড়ি যেতে হবে। মা। আরে এই ছেলেটিকে? হ্যাঁ? মানে মা, এই নাম হলো দীপঙ্কর। দিল্লির ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে এখানে এসেছে। ও আমাকে বলেছে বিয়ে ফাইনাল পরীক্ষার পর আমাকে বিয়ে করবে। কিন্তু তোমার বাবা রাজি না হলে কিন্তু এ বিয়ে হবে না। আচ্ছা এক কাজ কর, তুই বরং এই ছেলেটাকে একদিন আমার কাছে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছো মা? সত্যি হ্যাঁ, সত্যি? সত্যি ও বলছি, আজ সত্যি। আমার কি আনন্দ হচ্ছে। তুমি দাঁড়াও, আমি আজ দীপঙ্করকে তোমার কথা বলবো। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি টিউশন যেতে দেরি হচ্ছে। তাহলে মা আমি এখন আসি। আয় মা, সাবধানে যাস কিন্তু, বেশি দেরি করবি না। হ্যাঁ গো, সাবধানে যাবো। আসি মা, আসি ছোটকা, বাই। তাড়াতাড়ি আসবি কিন্তু, দেরি করিস না। কর্তাবাবু এ বিয়ে মেনে নেবেন তো? তোর কর্তাবাবুকে রাজি করানোর দায়িত্ব আমার। তারপর 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 এই মুখার্জি বাড়িটা আলোয় ভরে যাবে এক গোধূলি লগ্নে, সানাইয়ের মিষ্টি সুরে এই গ্রামের সকলের আশীর্বাদের বরণডালা সাজে আমি আমার মেয়ে জামাইকে বরণ করে নেব। তারপর শাঁখা সিঁদুরে আমার রানী মায়ের শীতের সিঁদুরটা লাল রঙে রঙে যাবে। শঙ্খের আওয়াজে বিবাহ ভ্রমণ যেন ভরে উঠবে খুশির জোয়ারে। তারপরে তো উচ্চারিত হবে সেই আকাঙ্ক্ষিত মন্ত্র, যদি তাং হৃদয়ং মম তদি তাং হৃদয়ং তব, যদি তাং হৃদয়ং মম তদি তাং হৃদয়ং তব। ফুল, সব ফুল। এখন আর সানাই বাজিয়ে মন্ত্র পড়া বিয়ের কোনো মূল্যই নেই। তাই তাই মানবিক মূল্যবোধহীন অবক্ষয়ের খুন ধরা সমাজে এখন জলসা, নান্দিমুখ, গায়ে হলুদের রং সব ফ্যাকাশে হয়ে গেছে। আধুনিক ম্যারেজের হিস্ট্রি আজ রেজিস্ট্রি পেপারে ছাপা হচ্ছে। মন্ত্রের ভিনিগারে ডুবিয়ে টক করা হচ্ছে লিভ টুগেদারের সম্পর্ককে। তাই তো সৃষ্টির মিষ্টি ভালোবাসা আজ বড় অসুস্থ গো। ওই ভালোবাসাকে বাঁচাতে এই মুহূর্তে চাই ঐক্যের ক্যাপসুল, চেতনার ছিল আর সততার ইনজেকশন। কি বাবু সাহেব, এই পাগলের পাগলামি শুনতে আর ভালো লাগছে না তো? দূর, আর ভালো লাগে না। সে কখন থেকে দীপঙ্কর জন্য দাঁড়িয়ে আছি। সত্যি এই ছেলেটার এক স্বভাব, কোনো দিন ঠিক সময় আসবে না, কোনো দিন না। ঠিক বলেছেন দিদিমণি, ঠিক বলেছেন। আজকের দিনে কেউ ঠিক সময় আসে না, কেউ কথা দিয়ে কথা রাখে না, সব সালা বেঈমানের তো। কে আপনি? আমি ধ্বংসস্তূপে চাপা পড়ে চলে আপনি? আমি স্বাধীনতার ওষুধ, পরাধীনতার মৃতদেহ। আমি পাগল। বিশ্বাস করুন দিদিমণি, আমি পাগল নই। এখানে কি চাই? হচ্ছে শুধু খুঁজেই বেড়াচ্ছি। এই রোজ আমি পার্কের ওই দিকটাতে ভিক্ষে করি। তাই হে দিদিমণি, দাদা বাবু কি এখনো পড়াশোনা করেন? না না না, দীপঙ্কর পড়াশোনা পাস শেষ করে দিয়েছি। দিল্লির ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে ঘরে বসে আছে। তারপর না হয় একটা ব্যবসা করবে। তাই বুঝি? হ্যাঁ। তাহলে আপনাকে একটা কথা বলি দিদিমণি। কি কথা? এই আপনার মতো আমারও একটা মেয়ে ছিল। সেও না
আপনারই মতো একটা ছেলেকে খুব ভালোবাসতো। একদিন ওই ছেলেটা আমার ফুলের মতো মেয়েটাকে বিয়ে করে মেরে ফেললো। এসব কি বলছেন কি? ঠিক বলছি রে ভাই, ঠিক বলছি। তাই তো তোমাদের মতো মেয়েকে দেখলেই আমি তাদের কাছে গিয়ে বলি, ভালোবাসো, ক্ষতি নেই, কিন্তু দেখা নিও ভালোবাসার পাত্রটি যেন তোমাকে ভালোবাসা পর্যন্ত নিয়ে যেতে পারে। না না, দীপঙ্কর সেরকম ছেলে নয়। দীপঙ্কর? ও, তার নাম বুঝি? হ্যাঁ, ওর নাম দীপঙ্কর। এই যে দেখছেন দেরি করছে, এরপর দেখবেন সমস্ত কাজ শেষ করেছে, কাজে বাজে মুখ করে সে বলবে, I am extremely sorry my love. থামো। তুমি জানো সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছে? আচ্ছা, তুমি কোনোদিনই ঠিক সময় আসবে না। সরি রানী। যাও, তুমি চলে যাও তো। ইংরেজরা এই দেশ থেকে যাওয়ার সময় এই সরি কথাটা খুব সুন্দরভাবে শিখিয়ে গেছে। রানী তুমি কেন বুঝতে পারছো না? বাবা একটা আমায় বিশেষ কাজ দিয়েছিলেন, আর তাছাড়া আমি বলছি তো আই এম সরি। তুমি সরি বলে রেই পেয়ে যাবে, কিন্তু আমার কথা একবার ভেবেছো? তুমি কি ভেবে দেখেছো সে কখন থেকে ওয়েট করছে? ভাগ্যি ভালো এনার সাথে গল্প করে আমার সময়টা কেটে গেল। উনি কে রানী? সবাই আমাকে সত্য পাগলা বলে, আজ থেকে ওই নাম ধরেই ডাকবেন দাদা বাবু। সবাই আপনাকে সত্য পাগলা কেন বলে জানি না, কিন্তু আপনার সাথে তো কথা বলে কোনো পাগলামির লক্ষণ আমি পাচ্ছি না। রানী সাদা চোখে অনেক কিছুই ধরা পড়ে না। ঠিক বলেছো ভাইয়া, মানুষের আসল পরিচয় জানা খুবই দুর্বিষহ ব্যাপার। ওপর থেকে দেখি তো আর মানুষ চেনা যায় না। এই আমাকেই দেখুন না, অনেক দিন ধরে খুঁজে চলেছি, কিন্তু পাচ্ছি কি? খুঁজে চলেছেন আপনি? মানুষ। এইবার চরাচর না পৃথিবীর বুকে আমি একটা মানুষ খুঁজছি বাবু, কিন্তু যে দেখছি কোথাও মানুষ নেই, সব মানুষের দল। এইবার বুঝেছি সবাই আপনাকে পাগল বলে কেন। যাকে রানী, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো ওই দিকটা গিয়ে আমরা দাঁড়াই। না, আপনার বরঞ্চ এই দিকটা থাকুন, আমি বরঞ্চ ওই দিকটাতেই যাই। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই বাবু মশাই। যে হাত দিয়ে ওই মেয়েটার হাত ধরেছেন, দয়া করে ওই হাতটা দিয়ে ও স্মৃতিটা রাঙিয়ে দিয়ে প্রেমটাকে সম্মান জানাবেন। তা না হলে ওই নিষ্পাপ মেয়েটার জীবনের স্টেশনে ভালোবাসার রেলগাড়িটা কোনোদিন এসে দাঁড়াবে না, কোনোদিন এসে দাঁড়াবে না। উনি পাগল হলেও উনি কিন্তু খুব ভালো ভালো কথা বলে। ওই ভদ্রলোককে নিয়ে রিসার্চ করে কোনো ইচ্ছে আমার নেই রানী। এখন শুধু তোমার সাথে কথা, গান, প্রেম আর ভালোবাসা। আর আমি বলবো, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাতে রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাতে রাখবে। সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।
করছিলে দিদিমণি। তবে এতক্ষণ তোমরা যা করছিলে আর তোমাদের করতে হবে না। এতক্ষণ যা করার সার বোধহয় করে ফেলেছে। তিনি আমার কে? এখন কি হবে? এই রানী, তোমার বাবা তো মানে রয়্যাল বেঙ্গল টাইগার। আমি এখন চলি। আমাকে একা রেখে যেও না। তুমি খেপেছো? আরে বাবা, তোমার বাবার সামনে দাঁড়ানো আর রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়ানো দুটোই সমান ব্যাপার। আমি তাই বলে যাকে আপনি এতদিন ধরে ভালোবাসছেন, যাকে নিয়ে স্বপ্ন দেখছেন, তাকে ওই বিপদের মুখে ঠেলে দিয়ে আপনি চলে যাবেন? আপনি না ওকে ভালোবাসেন? তা অবশ্য ঠিক, কিন্তু আরে মশাই, এর মধ্যে আবার কিন্তু কি? আরে মঙ্গল কাকা, তুমি সব ছাড়ো। তুমি বলো তো, বাবাকে আমাদের ব্যাপারটা জেনে গেছে? জেনে গেছে কি বলছো দিদিমণি? মা জননীর সঙ্গে দাদাবাবুকে আলাপ করে দেওয়ার পর মা জননী ওই সব কথা বলেছে দাদাবাবুকে, আর ছবিও দেখেছে। আর তাই দেখে শুনে আজ ওই গাড়ি নিয়ে পিছু পিছু ফলো করেছে। তাড়াতাড়ি চলো। এখন কি হবে দীপঙ্কর? বাবার সামনে দাঁড়ালে তোমার হয়ে যাবে। আরে বাবা, তোমার হয়ে যাবে, আমার তো অলরেডি শুরু হয়ে গেছে। কি কুক্ষণে যে আমি প্রেম করতে এসেছিলাম, তখন যদি জানতাম যে তোমার বাবা এমন বদরাগী রাজবাড়ি ভদ্রলোক, তাহলে জীবনে কি তোমার সাথে প্রেম করতাম বলো? দূর বাবা, তুমি তো ছাড়ো, বলো না এখন কি করবো? ও হ্যাঁ, তোমরা এক কাজ করো, আমি গিয়ে কথা বাবুকে শান্ত করার চেষ্টা করছি, আর তোমরা ওই মাথা নিচু করে ওই আমার সাথে চলে এসো। আমার হাত ফেল হয়ে যাবে। আমি প্রেম করতে এসে এমন মুশকিলে পড়লাম না, এখন আমার কান্না পাচ্ছে। না, এখন কেঁদো না, একটু পরে তো আবার কাঁদতে হবে। তাই কেঁদে বেকার চোখের জল নষ্ট করে হবে না। আমাকে আবার এখনই ওই সরকারি হাসপাতালে বেড বুক করতে হবে। কেন? ও মা, কেন কি সরকারি হাসপাতাল বলে কথা? আগে থেকে ফোন করে বেড বুক না করলে ওই সময়ে বেড পাওয়া যাবে না। আরে দূর মশাই, আমি তো এটাই বুঝতে পারছি না বেড বুকটা হবে কার জন্য? তোমার জন্য। আরে বাপরে, তুমি চুপ করো, অনেকক্ষণ থেকে অনেক কথা বলছো, এবার কথা বলবো আমি। এই যে, কি নাম তোমার? আগে দীপঙ্কর চ্যাটার্জি। আমি শুনলাম তুমি নাকি আমার মেয়ে রানীকে ভালোবাসো, কিন্তু তুমি কি জানো যাকে তুমি ভালোবাসো তার প্রতিদিন হাত খরচা কত? আগে না। কেন জানো না? প্রেম তখনই পূর্ণ মর্যাদা পায় যখন অর্থহীন ভালোবাসার ব্যাংকে প্রতিদিন অর্থটাই বেশি পরিমাণে জমা হয়। আমি দিল্লিতে ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছি, নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাব। তুমি এমন ভাবে ভাব দেখাচ্ছ যেন চাকরি পাওয়াটা তোমার কাছে কোনো ব্যাপারই নয়। শোনো দীপঙ্কর, এই পৃথিবীতে দুটো জিনিসের বড্ড অভাব। নাম্বার 1, মানুষের কথার দাম। নাম্বার 2, একটা চাকরি পাওয়া। শত চেষ্টা করেও তুমি কিন্তু একটা চাকরি পাবে না। তোমায় বরং আমি কিছু টাকা দিচ্ছি, তুমি একটা ব্যবসা শুরু করো। বাবা, তুমি গ্রেট বাবা, কিন্তু সেখানে একটা শর্ত আছে। শর্ত? ইয়েস, শর্ত। এই বীরেশ্বর মুখার্জির মেয়ের বিয়ে তোমার মতো সাধারণ ছেলের সঙ্গে হবে না। তার চেয়ে তোমায় বরং আমি অনেক টাকা দিচ্ছি, তুমি রানীর জীবন থেকে চলে যাও, নইলে কিন্তু এই চাবুকটা ব্যবহার করতে আমি বাধ্য হব। আমি রানীকে ভালোবেসেছি ওর জীবন থেকে সরে যাওয়ার জন্য নয়, ওর জীবনের সঙ্গে নিজের জীবনটাকে বাঁধার জন্য। আর তাছাড়া আমি সাধারণ ঘরের ছেলে নই। আমার বাবাও আপনার মতো সমাজের প্রতিষ্ঠিত শিল্পপতি অরিন্দম চ্যাটার্জি। কি না বলে? অরিন্দম চ্যাটার্জি? আরে নামটা বড্ড চেনা লাগছে। এত লাগবেই, কারণ আমার বাবা আর আপনি যে একই স্কুলে একই সাথে লেখাপড়া করেছেন। আরে তুমি অরিন্দমের ছেলে। থাক। থাকবি কেন? বাঙালির এই একটা সত্তাই তো এখন পর্যন্ত বেঁচে আছে। বাহ, খুব ভালো লাগলো। তোমার মধ্যে এখনো বাঙালিয়ান আছে দেখে আমি খুব খুশি হলাম। আজকের দিনে বাঙালি তার বাঙালিয়ানা হারাতে বসেছে ওই এমটিভির কবলে পড়ে। বাঙালি ছেলেরা হাতে মোবাইল, কম্পিউটার এবং মোটর সাইকেল নিয়ে ব্যস্ত। তাদের কাছে বাঙালির ধুতি পাঞ্জাবি, মনুষ্যত্ববোধ সব অচল। আর ওই ধুতি পাঞ্জাবির মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে সাম্প্রদায়িকতার স্তম্ভ, যে স্তম্ভ ভাঙতে এই মুহূর্তে প্রয়োজন কাজী নজরুলের বুলডোজার। যে বুলডোজার চালাবে ওই রবীন্দ্রনাথ। আর এই ধ্বংস হওয়া সাম্প্রদায়িকতার প্রাচীর থেকে হাতে কলম ধরবে কবি সুকান্ত। আসলে কি জানো বাবা, এই ক্ষুধার্ত মনুষ্যত্বটা মাঝে মাঝে বেরিয়ে আসতে চাই। যাই হোক, তুমি তোমার বাবাকে একদিন আসতে পারো, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব আমি সেরে ফেলতে চাই। আরে অরিন্দম আমার একজন ভালো বন্ধু। আসলে কি জানো,
রাজনৈতিক হানাহানি আর এই সাম্প্রদায়িকতার মারামারিতে ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে। বড্ড ভয় হয় দীপঙ্কর, বড্ড ভয় হয়। মেয়ের বাবা তো, তাই সবসময়তে আমি ওই অশনি সংকেতটাই দেখতে পাই। তবে তবে তোমাকে দেখার পর থেকে আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গিয়ে আমার মেয়ের জীবন মঙ্গল কামনায় দেখা দিয়েছে সবুজ সংকেত। দীপঙ্কর, আমি এই আমার মেয়ের সমস্ত শুভাশুভের দায়িত্ব আমি তোমার হাতেই তুলে দেব, কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে যে জামাই হিসাবে তুমি কতটা যোগ্য। আপনি শুধু আশীর্বাদ করুন মেশমশাই, আপনি শুধু আশীর্বাদ করুন। মঙ্গল কাকা, বলে ও মঙ্গল কাকা। ছোটকা, তুই আমায় খুঁজছিলি কেন? হ্যাঁ কাকা, মাত্র পিয়ন কাকা এসেছিল। এই দেখো, তোমায় একটা চিঠি দিয়ে গেল। হ্যাঁ, আরে চিঠিটা পড়ে দেখলেই বুঝতে পারবে কে চিঠি পাঠিয়েছে। এই নাও। এ কি? এই যে আমার কাবেরীর চিঠি। কাবেরী দিদি চিঠি কি লিখেছে? পড়ো না, পড়ো না। লিখেছে, পড়াশোনার পাঠ শেষ করে আগামী 7 তারিখ গায়ে ফিরছি। কিন্তু মঙ্গল কাকা, 7 তারিখ আবার আগামী হলো কি করে গো মঙ্গল কাকা? আজই তো বলছি 7 তারিখ। বাবা 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 বাবা, কাকার মেয়ে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছে, সে আনন্দে কাকার চোখ দুটো যেন একেবারে চকচক করছে। জানি কাকা, জানি। কটাবুর ছেলে রাজাবুর সঙ্গে তোমার মেয়ের বন্ধুত্ব ছিল। তাই ছোটবেলাতেই বাবার স্নেহ আদর থেকে বঞ্চিত করে স্যার ওই ছোট্ট মেয়ে কাবেরীকে কলকাতার বোর্ডিং এ পড়াশোনা করতে পাঠিয়ে দিলেন। আমি যাই, আমি রাজাবুকে খবরটা দিয়ে আসি। রাজাবু খবরটা পেলে খুব খুশি হবেন। আর সেই সঙ্গে গিন্নিমাকেও কিন্তু আমি খবরটা দিয়ে আসি। আমি যাই কাকা। তবে একটা কথা কাকা, তোমার মেয়ে অনেকদিন পর পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছে, সেই আনন্দে কিন্তু আমাদের মিষ্টি খাওয়াতে হবে। খাবো। দেখলে অবনীদা, আমার মেয়ে বাড়ি ফিরছে, কিন্তু খুশিটা ওদের আনন্দ অনেক বেশি। তা তো বটেই। গায়ের মেয়ে গায়ে ফিরছে, তাতে গায়ের মানুষের আনন্দ হবে না? বাবা বাবা, বাবা কেমন আছো তুমি? এখন ভালো ছিলাম রে মা, কিন্তু তোকে দেখার পর খুবই ভালো লাগছে। থাক মা, থাক মা, থাক। বাবা আমি খুব ভালো আছি। আগে বল তো, তুমি ভালো আছো তো? ঠিক তো? শরীর সব ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে অবনী কাকা। থাক মা, থাক। উফ, তুমি দেখছি একদম বুড়ো হয়ে গেছো তো। আরে বাবা, বয়স তো আর কম হলো না রে মা, চুলো তো পাক ধরবেই। আচ্ছা, এতদিন পর বুড়ো বাপ কাকাদের কথা মনে পড়লো বুঝি? কি করব বলো তো কাকা, পড়াশোনা না কমপ্লিট করে তো আর গায়ে ফিরে আসতে পারছিলাম না। তাই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সোজ আমি গায়ে ফিরে এসেছি। খুব ভালো করেছিস মা, শিক্ষিত মেয়ের বাবা হওয়ার আশাটা মঙ্গলের এতদিন পূর্ণ হলো। আমি এসেছি বলে কথা, বড়
থাক মা থাক, প্রণাম নয় মা, আয় আমার বুকে আয় মা, আমার বুকে আয়। কেমন আছিস মা? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো তো? ওই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আচ্ছা, আর মেসমশাই, মেসমশাই কেমন আছে? তিনিও ভালো আছে। আর রানী? সেও খুব ভালো আছে। বাবা বাবা। কিন্তু কি ব্যাপার, আরেকজনের কথা জিজ্ঞাসা করছিস না? ছি, আরেকজন? হ্যাঁ, আরেকজনের কথা জিজ্ঞাসা করতে না আমার বাড়ি বয়ে গেছে। ও বড় মা, তোমার ছেলেরে না আমি কি রকম একটা জানো, এতগুলো বছর আমি কলকাতায় থাকলাম, অথচ একটা বারো আমার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ মনে করলো না। সে কি রে, রাজা যে তোকে প্রত্যেক মাসে একটা করে চিঠি পাঠাতো। কি কি বলছো তুমি? প্রত্যেক মাসে একটা করে চিঠি? হ্যাঁ। আমি তো কোনো চিঠিই পাইনি। তোর এ তোমার ভারী অন্যায় মঙ্গল। গরিব বড় লোকের শ্রেণী বৈষম্য দিয়ে ভালোবাসার সম্পর্ককে ধরে রাখা যায় না। আর কাবেরী শোন, শোন না এখানে শোন, তুই যে এতদিন পর গায়ে ফিরেছিস না, এই খবরটা রাজা জানতে পেরে না একদম ছুটতে ছুটতে এসে চিৎকার করে বলবে, এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে, এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে, প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া, কুকু কু ডাকে কোয়লিয়া। ভালোবাসো যাও বলিয়া। রাজা, কাবেরী কেমন আছো? কাবেরী আমি ঠিক আছি। তার আগে তুমি বলো তো, তুমি কেমন আছো? যদি বলি ভালো নেই তাহলে আমার দেবতুল্য বাবা এবং আমার মমতাময়ী মাকে অপমান করা হবে। আর যদি বলি ভালো আছি তাহলে এই মুহূর্তে অপমান করা হবে আমার হৃদয় জুড়ে যে বসে আছে তাকে। তাই এই প্রশ্নের বিরাট একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাক। আমি বলি কি, বহুদিন পর দুই বন্ধু দেখা হলো, আমরা বরং এই জায়গাটা শূন্য করে দিয়ে চলে যাই। ওরা ওদের বন্ধুত্বে অসম্পূর্ণ জিজ্ঞাসা চিহ্ন দেওয়া বাক্যগুলোকে সম্পূর্ণ করে সেই শূন্যস্থানে পূরণ করুন। কি হলো মা, তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন? তোমার তো পুজোর সময় হয়ে গেছে। আমার তো পুজো হয়ে গেছে। হ্যাঁ, তোমার পুজো হয়ে গেছে? না মা, তোমার পুজো হয়নি। হ্যাঁ বললাম তো আমার পুজো হয়ে গেছে। তোমার পুজো হয়নি মা। ওরে দুষ্টি ছেলে, আমি বুঝতে পেরেছি। শোন রাজা, কাল রানীর জন্মদিন, রানীর জন্মদিনে তোর এই বন্ধুকে নিমন্ত্রণ করতে যেন ভুল করিস না। আমি চলি। ওরে কাবেরী, আমি রাজার মা, তাই তোদের বন্ধুত্ব ওই আভিজাত্যের পূজারী রাজার বাবা কোনোদিন মেনে নেবে না। তবু আমি বলবো, তোদের এই ভালোবাসা জীবনে যতই আসুক বাধা, জানবি সেই বন্ধুত্ব একই তারে বাঁধা। যতই আসুক কালো বৈশাখী ঝড়, আসলে যেন ভয়, মোর আশীর্বাদ থাকবে জানিস, হবেই তোদের জয়, হবেই তোদের জয়। কাবেরী, কাবেরী, মা কিন্তু আমার চাইতে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আর তুমি কাকে ভালোবাসো? আমি লা 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 লা। কি হলো এখন এইভাবে এমন করে কেন দেখছো? দেখছি আমার ছেলেবেলাকার খেলার সাথীকে। কিন্তু রাজা, রাজা এটা তো ছেলেবেলার খেলার সাথীর গল্প নয়। আজ তুমি যা বলতে চলেছো তাহলে অনেক বড় একটা পরীক্ষা। হ্যাঁ রাজা, হ্যাঁ, ছেলেবেলার খেলার সাথীকে জীবন সাথীতে রূপান্তরিত করতে, এদিকে দেখো, তোমার এই ভালো লাগে কি ভালোবাসায় রূপান্তরিত করতে তোমার আরো অনেক কিছু ভাবা উচিত রাজা। কারণ তুমি ভালো করেই জানো তোমার বাবা কোনোদিনও আমাকে তোমাদের মুখার্জি বাড়ির বৌমা হিসেবে মেনে নেবেন না। জানি কাবেরী, জানি
জানি, কিন্তু আমি যে সেই ছেলেবেলা থেকে তোমাকে নিজের মতো করে পাওয়া স্বপ্ন দেখে রাজা রাজা রাজা, এ তোমার সাময়িক ভালো লাগা রাজা, এটা নিয়ে তোমার আরো অনেক ভাবা উচিত রাজা। রাজা, তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটা হচ্ছে আমার কাছে আরো একটা আলাদা স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন। আর সেটা হলো ভোরের স্বপ্ন। ভোরের স্বপ্ন সত্যি হয় কাবেরী, তাই তো সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে যত ঝড় ঝঞ্ঝায় আসুক না কেন, যত ঘাত প্রতিঘাত আমাকে সহ্য করতে হোক না কেন, যত প্রতিকূল অবস্থার মধ্যে আমাকে যেতে হোক না কেন, আমি তা হাসি মুখে মেনে নেব কাবেরী। তুমি শুধু বলো তুমি আমায় ভালোবাসো। না না না, জানি না। তুমি এলে তাই ওঠে তুমি এলে তাই ভাঙে মন আজ কিছু মানে না, হৃদয় সাগর তুমি এলে প্রিয়ার বেশে, ভরে দিলে মন আবেশে, দক্ষিণা বাতাস তুমি জোড়ালে দহন হইয়া, সুরে সুরে বেজে ওঠে বাঁশরিয়া, ভালোবাসো যাও বলিয়া। মেঘে সরায় ফুল ঝরায়, অসম্ভব অসম্ভব অসম্ভব। শান্তিলতা, তোমার এই অসম্ভব দাবি আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি কাবেরীকে বৌমা হিসাবে কিছুতেই মেনে নেব না। তুমি বৌমা হিসেবে মেনে না নিলেও কাবেরীকে কিন্তু রাজা বউ হিসেবে মেনে নিয়েছে। বেশ, আমিও মেনে নেব, তবে কাবেরীকে বৌমা হিসাবে নয়। আমি মেনে নেব যে রাজা বলে আমার কোনো সন্তান ছিল না। তবু ওই পিতৃত্বের কাছে আমার এই আভিজাত্যকে বলি দিয়ে ওই পুত্র স্নেহের ঠান্ডা জলে আমার এই বিবেক বুদ্ধির আগুনটাকে আমি কখনো নেভাতে পারবো না। নো নো নেভার। হ্যাঁ, কোথাও বেরোবেন বুঝি? হ্যাঁ। আমি তাহলে গ্যারেজ থেকে গাড়ি বার করি? না না, তোমাকে কিছু বের করতে হবে না, যা বের করবার আমি বের করছি। তুমি আবার কি বের করবে? সেটা মঙ্গলই বলুক, আমি মঙ্গলকে গ্রাম থেকে বার করব, নাই রাজাকে ঘর থেকে বার করব। মঙ্গল, তুমি আমার কাছে 30 বছর কাজ করছো, এই পর্যন্ত কিন্তু তোমার সঙ্গে আমি কোনো দুর্ব্যবহার করিনি। অথচ সেই আমি তোমার মেয়েকে ছোটবেলায় কলকাতায় লেখাপড়া শিখতে কেন পাঠিয়েছিলাম এই কথা ভালো করে জানো। এখন দেখছি তোমার মেয়েকে কলকাতায় লেখাপড়া শিখতে পাঠিয়ে আমার কোনো লাভই হয়নি। আর একটি আম গাছের চারাকে যদি গ্রামের মাটি থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতার কোনো পার্কে পোতা হয়, তাহলে সেই আম গাছটি আমড়া গাছ হয়ে যাবে স্যার। মঙ্গল, এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে দুটো চাবি চাই। নাম্বার 1 গাড়ির চাবি, নাম্বার 2 বাড়ির চাবি। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাবে। ওগো, তুমি কি বলছো? মঙ্গলকে যদি বাইরে পাঠিয়ে দাও তাহলে ও যে কাবেরীকে নিয়ে নিরাশ্রয় হয়ে পড়বে। তাতে আমার কি শান্তিলতা, তাতে আমার কি? আরে আমার ছেলের মঙ্গলের জন্য ওই মঙ্গলকে শুধু গ্রাম থেকে নয়, দরকার হলে ওকে আমি পৃথিবীর বাইরেও পাঠিয়ে দিতে দ্বিধাবোধ করব না। তুমি কি বলছো? কে বলছে? ওই মঙ্গলের মেয়ে বামন হয়ে চাঁদ ধরতে চাইছে, যে হাতটাতেও চাঁদ ধরতে চাইছে সেই হাতটাকে আমি কেটে দেব। নিজের মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়েছো সম্পত্তিকে আত্মসাৎ করার জন্য। আরে ভুল যখন আমার ছেলে করেছে সেই ভুলের মাসুল আমি দেব। শোনো মঙ্গল, তুমি তোমার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে, তার জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব। স্যার, আপনি যেমন ছেলের বাবা, আমিও তেমন মেয়ের বাবা। এতগুলো বছরও আপনি আমায় চিনতে পারলেন না স্যার, কিন্তু এই মুহূর্তেই আমি আপনাকে চিনে গেছি স্যার।
টাকা দিয়ে স্যার আপনি গাড়ি বাড়ি কিনতে পারবেন, কিন্তু সেই টাকা দিয়ে আপনি মমতা কিনতে পারবেন না স্যার, মমতা কিনতে পারবেন না। মঙ্গল, ইউ আর গোয়িং টু ফার। স্যার, আমি মুখ্য মানুষ, তবে তবে এটুকু জানি স্যার, নুন খেলে তার গুণ গাইতে পারে, তাই তাই বেইমানি আমি করব না স্যার। চলি স্যার, চলি। হ্যাঁ, তবে যাওয়ার আগে কয়েকটা কথা আপনাকে বলে যায়। আমার কাছে যে দুটো চাবি আছে, সেই দুটো চাবি দিয়ে আপনি আপনার গাড়ি বাড়ি খুলতে পারবেন, কিন্তু কিন্তু আপনার বিবেকের দরজা খোলার চাবি আমার কাছে নেই স্যার, আমার কাছে নেই। তাই সেই চাবিটা আমি আপনাকে দিতে পারলাম না স্যার, দিতে পারলাম না। ফাইন ফাইন মাই ডিয়ার ফাদার, ফাইন। নিজের রক্তকে সম্মান জানাতে গিয়ে তুমি গায়ে হাত তুলে ফেলে তোমার বহুদিনের পুরনো কর্মচারীকে। এতে যেমন তুমি মানসিক তৃপ্তি পেলে, সেই সঙ্গে একবার কি ভেবে দেখলে সেই সঙ্গে পেলে এই মানুষটার অভিশাপের এক রাস পাপ। পাপ রাজা, রাজা, একজন সামান্য ড্রাইভারের জন্য তুমি আমাকে অপমান করছো। তুমি ভুলে যাচ্ছ যে তুমি বীরেশ্বর মুখার্জির সন্তান। তুমি ভুলে যাচ্ছ তোমার আভিজাত্যের কথা। তোমার ওই ইমিটেশনের আভিজাত্যের মূল্য আমার কাছে নেই বাবা। তাই তোমায় আমি হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে অমঙ্গলের বোঝাটা মাথা থেকে নামাতে তুমি মঙ্গল কাকার কাছে ক্ষমা চেয়ে নাও। অসম্ভব, এই সামান্য লোকটার কাছে অসামান্য মেসমশাই ক্ষমা চাইবেন না? হ্যাঁ, চাইবেন। আপনার অসামান্য মেসমশাই যদি এটা সামান্য কর্মচারী গায়ে হাত তুলে তাকে অপমান অসম্মান করতে পারেন, তাহলে আপনার অসামান্য মেসমশাই এই সামান্য মানুষটাকে সামান্য ক্ষমা চেয়ে তাকে সামান্য সম্মান জানাতে পারবেন না কেন? রাজা, কেন কেন এত বাড়াবাড়ি করছিস? এত বাড়াবাড়ি করিস না। মঙ্গল, তুমি এখান থেকে যাও। তোমার স্যারের কথায় তুমি কিছু মনে করো না মঙ্গল, তুমি যাও। না হতে মনে না, আমাদের তো মন বলে কোনো বস্তুই নেই বৌদিমণি, কোনো বস্তুই নেই। আমাদের মতো নিচু তলার মানুষগুলোর মন পাথর চাপা পড়ে শেষ হয়ে গেছে বৌদিমণি, শেষ হয়ে গেছে বৌদিমণি। চলি স্যার, চলি বৌদিমণি, চলি আপনাদের সাথে, চলি। মঙ্গল, মঙ্গল দাঁড়াও। মঙ্গল, আমি অন্যায় করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করো। মেসমশাই কি বলছেন আপনি? কি ভুল শুনছি স্যার? না কাকা না, একজন সৎ আদর্শবান মানুষের যা বলা উচিত, যা করা উচিত উনি তাই করেছেন। এখন তুমি এসো কাকা। আচ্ছা আচ্ছা রাজা বাবু, আমি তাহলে চলি। হলেও কিছু সত্যি কথা বলার জন্য তুমি আমায় ক্ষমা করো বাবা। না না রে রাজা, না, তুই আমার অন্ধ বিবেকের বন্ধ ডানাগুলোকে খুলে দিয়েছিস রাজা। তাই আমি বলছিলাম, তুই বললি মঙ্গলের কাছে ক্ষমা চাইতে। আমি কিন্তু চেয়েছি রাজা। এবার আমি যদি তোর কাছ থেকে কিছু চাই, বল তুই আমায় দিবি? হ্যাঁ, ও দেবে। তুমি বলো ওর কাছে কি চাও, তুমি যা চাইবে ও তাই দেবে। আমি চাই ও যাতে ছোট লোকের মেয়েটাকে চিরদিনের মতো ভুলে যায়। না, এ হয় না। আমি কাবেরীকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বাবা। রাজা সামান্য ড্রাইভার মেয়েটাকে ভালোবেসে লাভটা কি? দীপঙ্কর বাবু, কথাটা হচ্ছে আমাদের বাবা ছেলের মধ্যেখানে আপনার ওই নাকটা না গলানোই ভালো। 3% সিঙ্গুলার নাম্বার আমি একদম পছন্দ করি না। গেটিং মাই পয়েন্ট? আর লাভ লোকসান হিসেবে তো ব্যবসা করা করি। মনের অন্তর্নিহিত প্রেম বা ভালোবাসাকে কখনো দাঁড়িপাল্লায় জন্য করা যায় না, আর যাবেও না। রাজা, তুই বুঝতে পারছিস না? তোকে আমি দেখে শুনে একটা রাজকুমারীর সাথে বিয়ে দেবো রাজা। অর্থের প্রাচুর্যে তোর জীবনটাকে আমি পাল্টে দেবো রাজা। আমার জীবনটাকে পাল্টাতে হবে না বাবা। প্রয়োজনে তুমি তোমার আভিজাত্যটাকে পাল্টাও। সন্তান হিসেবে আমি তাহলে ভীষণ গর্বিত বোধ করবো। তাহলে তুই শুনে রাখ রাজা, তুই যদি ওই ছোট লোকের মেয়েটাকে বিয়ে করিস, তাহলে এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। বাড়ির দরজা বন্ধ করতে হবে না বাবা, বাড়ির দরজা বন্ধ করতে হবে না। তুমি তোমার চোখ আর কানটাকে বন্ধ রেখো, তাহলে তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাবে না, তোমার জেদের অপমৃত্যু, আর কান দিয়ে শুনতে পাবে
না তোমার জেদের আর্তনাদ। রাজা ভুলে যাচ্ছ কেন বাবা, ভুলে যাচ্ছ কেন আমি যে তোমারই সন্তান? তোমার শরীরে যে জেদ মেশানো রক্তটা বইছে, সেই একই জেদ মেশানো রক্ত আমার শিরায় উপশিরায় ধমনীতে বইছে। তাই সেই রক্তের অমর্যাদা আমি কখনো হতে দেবো না বাবা। আমি কাবেরীকে বিয়ে করে নিয়ে এসে প্রমাণ করে দেবো যে আমি বীরেশ্বর মুখার্জির সন্তান, আমি রাজা মুখার্জি। এই মুখার্জি বংশের সন্তানেরা কখনো মাথা নিচু করে হাঁটে না, মাথা উঁচু করে হাঁটে। তাই কাবেরীকে আমি বিয়ে করে নিয়ে আসবই বাবা, এটা আমার দৃঢ় অঙ্গীকার বাবা, দৃঢ় অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার। রাজা শোন, যাস না। ওগো, তুমি কি করলে গো? তুমি কি করলে? রাজাজির বংশের একমাত্র উত্তরাধিকার, কি করে ওকে এইভাবে ভাসিয়ে দিলে? ওগো, যে বংশ মর্যাদা নিয়ে তোমার এত অহংকার, সেটাই তোমার পতনের মূল। আমি যে এই বংশের পূর্বাভাসের ধ্বংস দেখতে পাচ্ছি গো, এই বংশের ধ্বংসের পূর্বাভাস দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি শান্তনুদা, আমিও দেখতে পাচ্ছি। আর সেই ধ্বংসের পূর্বাভাসটা বয়ে নিয়ে আসছে তোমার ওই অতিরিক্ত আদরের সন্তান রাজা। আমার মান মর্যাদাকে হত্যা করে ও যে স্বপ্ন দেখতে চাইছে, সেই স্বপ্নকে আমি কোনোদিন বাস্তবে পরিণত হতে দেব না। মেসমশাই, আপনি বাবাকে নিয়ে আসতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তনুদা, শান্তনুদা তুমি ভিতরে যাও, অনেকদিন পর অরিন্দম আমাদের বাড়িতে আসছে। আরে অরিন্দম আজ আমাদের অতিথি। যাও যাও, তুমি অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। যাচ্ছি, তবে যাবার আগে তোমায় একটা কথা বলে যাচ্ছি। যেদের কুরুক্ষেত্রে তোমাদের বাপ বেটার যুদ্ধটা থামাও, নইলে কিন্তু অহংকারের আভিজাত্যের চতুর্গৃহের আগুনে আমরা সবাই একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাব গো, জ্বলে পুড়ে ছাই। আরে মরবো কেন শান্তিলতা, মরবো কেন? এই বীরেশ্বর মুখার্জির মৃত্যু এত সহজে হবে না। ওখানে মরার কথা কেন বলছো বীরেশ্বর? আমার মনে হয় তুমি কোনো সমস্যার সম্মুখীন হয়েছো। অরিন্দম, আর এই মুহূর্তে মেসমশাই সমস্যা মানে আমাদের সমস্যা। আপনি যদি সমস্যার কথাটা আমাকে নিঃসংকোচে বলেন, তাহলে সমাধান করার দায়িত্ব আমার। পারবে পারবে আমার সেই ছোট্ট সমস্যার সমাধান করতে? নিশ্চয়ই পারবে। দীপঙ্কর আমার ছেলে বলে বলছি না, ও খুব করিত কর্মা। আর তাছাড়া তাছাড়া দীপঙ্করের মুখে শুনলাম ও তোমার মেয়ে রানীকে খুব ভালোবাসে। অবশ্য রানী ওকে খুব খুব ভালোবাসে। দেখো, তুমিও শিল্পপতি, আমিও শিল্পপতি। তোমার সম্মান আভিজাত্যের সঙ্গে আমার সাথে তোমার আত্মীয়তা করতে কোনো অসুবিধা হওয়ারই কথা নয় বীরেশ্বর। আরে তুমি কি বলছো অরিন্দম? আরে তোমার কাছে মেয়েকে দিয়ে আমি তো আনন্দেই থাকবো। তাছাড়া দীপঙ্করকে আমার খুব ভালো লেগেছে। আপনার নিঃসংকোচে কথাটা বলুন। ওই পথ থেকে আমি আপনার কাকাটা উঠে ফেলে আপনাকে মসৃণ পথে সন্তান আমি দেবো। বেশ, তাহলে শোনো। মেসমশাই, আপনি কাজটা আমার উপর নিশ্চিন্ত মনে ছেড়ে দিন। দীপঙ্কর, তুমি যদি আমার এই ছোট্ট কাজটাকে করে দিতে পারো, আমি তোমার কাছে কিন্তু চিরকৃতজ্ঞ থাকবো। চিচি বীরেশ্বর, এ কথা কেন বলছো? শ্বশুর মহাশয়ের উপকার করা তো জামাইয়ের একান্ত কর্তব্য। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এবার আমি আমার কর্তব্য করব, আমার মেয়েকে রানীকে আমি দীপঙ্করের হাতে তুলে দেব না। আমার সার কারখানার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব আমি ওই দীপঙ্করের হাতেই তুলে দেব। আগামী মাসের 8 তারিখে একটা শুভ দিন আছে, সেই দিন বেজে উঠবে সানাই। হ্যাঁ, আমি আমার মেয়েকে সাজিয়ে দেবো বেনারসি দিয়ে, আর তুমি তোমার বৌমাকে সাজাবে তোমার ওই চ্যাটার্জি পদবিটা দিয়ে। বড়শিতে কেমন মাছ গেথেছে, বড়শি দেখ। খুলে দেব। আর আমি
ভবিষ্যৎ নিয়ে কিচ্ছু ভাবো না। এবার রাজার জন্য আমি আমার বন্ধ মনির দুয়ারটা খুলে দেব। মনির দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণীর ঘরে, বুঝে নাও আমি কি তোমার, বুঝে নাও আমি কি তোমার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না, চেনাটাই স্বাভাবিক, কারণ এর আগে তোমার সঙ্গে আমার কোনোদিনই দেখা হয়নি। আমি পাখি, আমার দাদা দীপঙ্করের সঙ্গে রানীর বিয়ে হচ্ছে। আর তাছাড়া আমার আরও দুটো পরিচয় আছে। প্রথমত আমি অরিন্দম চ্যাটার্জির মেয়ে, আর দ্বিতীয়ত তুমি যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো সেই রাজার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে ওই বীরেশ্বর মুখার্জি। কিন্তু বসবোটা কোথায়? তাছাড়া এই ভাঙা ময়লা জায়গা বসে আমার পোশাকটাই তো নোংরা হয়ে যাবে। পাখি দেবী, সেটা হয়তো আপনি ঠিকই বলেছেন, তবে কি জানেন তো, এই নোংরাগুলো ধুলে নিশ্চয়ই উঠে যাবে, কিন্তু আপনার মনে যে নোংরাটা জমা হয়ে আছে সেই নোংরাটা শত চেষ্টা করলেও কখনোই ধোয়া যাবে না। তুমি কিন্তু ছোট মুখে বড় কথা বলছো। হ্যাঁ বলছি, কারণ প্রথম দিনেই আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে বিড়াল মারতে হলে প্রথম দিনেই মারতে হয়। আর আপনাকে এটাও বুঝিয়ে দিচ্ছি যে আপনি যেমন বুনোল, আমিও ঠিক তেমনি বাঘা তেঁতুল। শোনো, আমি তোমাকে এখানে একটা কথা বলতে এসেছি। আরে ওই রাজাকে না প্রথম দেখেই আমি ভীষণ 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 ভালোবেসে ফেলেছি। তাই দয়া করে ওই রাজার পথ থেকে তুমি সরে দাঁড়াও। রাজার ভুলের মাসুল হিসেবে মেসমশাইকে বলে আমি তোমাকে কিছু টাকা পাইয়ে দেবো। আমি বেশ ভালো করেই বুঝতে পারছি তুমি রাজাকে সত্যিই ভালোবাসো, কিন্তু একটা কথা কাবেরী, তুমি ভেবে দেখেছো রাজা তোমাকে বিয়ে করে কি পাবে? কিছুই পাবে না। কিন্তু আমার বাবা বলেছে ওই রাজা যদি আমাকে বিয়ে করে তাহলে রাজাকে হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য রাজাকে বিদেশ পাঠাবে, রাজার বাড়ি হবে, গাড়ি হবে, উজ্জ্বল ভবিষ্যৎ হবে। এবার তুমিই বলো, যদি সত্যি তুমি রাজাকে ভালোবাসো, এত কিছু শোনার পর নিশ্চয়ই তুমি রাজার পথ থেকে সরে দাঁড়াবে। রাজার পথ থেকে কাবেরী সরে দাঁড়াক বা না দাঁড়াক, আপনার কথাগুলো যদি রাজার কান পর্যন্ত পৌঁছায় তাহলে আপনাকে যে মুখার্জি পরিবার থেকে সরে দাঁড়াতে হবে। আপনি অবনী দত্ত, আপনি আমাদের মধ্যে রাগ গলাতে এসেছেন কেন? যান নিজের চরকায় তেল দিন। ম্যাডাম, তেল দেওয়া
বাবা যার স্বভাব, সে চরকা পেলেই তেল দেয়, ও নিজের পরের দেখে না। ম্যাডাম, একটু আগে আপনি বলছিলেন কাবেরীকে বিয়ে করে রাজা কিছুই পাবে না। আপনি ভুল বলেছিলেন, কাবেরীকে বিয়ে করে রাজা অনেক কিছুই পাবে। কাবেরীকে বিয়ে করে রাজা কি পাবে যা আমার কাছে পাবে না? কাবেরীর বুক ভরা ভালোবাসা। ম্যাডাম, আপনাদের মতো ধনী কন্যাদের বুকে হীরের নেকলেস থাকে, ওই বুকে ভালোবাসা থাকে না। কাবেরীর কাছ থেকে রাজা পাবে একটা ছোট্ট সুখের সংসার। কাবেরী রাজার কোলে তুলে দিতে পারবে একটা ছোট্ট ফুটফুটে সন্তানকে, যে সন্তান হয়তো আগামী দিনের নেতাজি বা ক্ষুদিরাম হতে পারবে, কিন্তু সেই সন্তানদের জন্ম দেওয়ার ক্ষমতা আপনার নেই। কারণ অশ্লীল পোশাক পরা মেয়েদের গর্ভে আর যাই হোক ক্ষুদিরাম বা নেতাজির জন্ম হতে পারে। আমি এখানে এসেছিলাম তোমাদের বোঝাতে, তোমাদের কাছে জ্ঞান নিতে নয়। আর প্রথমেই তুমি কিন্তু হার জিতের অঙ্কটা শুরু করে দিয়েছো কাবেরী। তবে জেতার পথটা আমি দখল করব, আমি। আর আপনাকে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আজকে এখানে দাঁড়িয়ে যেভাবে আপনি আমাকে অপমান করলেন, ঠিক সেখানে দাঁড়িয়ে সেইভাবে যদি অপমান করে আপনার এই অপমানের প্রতিশোধ দিতে আমি না পারি, তাহলে অরিন্দর জানাতে ঔরসে জন্ম হওয়াটাই আমার বেথা হয়ে যাবে। কথাটা মনে রাখবেন ভবানী বাবু। অবনী কাকা, মেয়েটাকে তুমি যেভাবে খেপে তোলে, এরপর তো যে কোনো কিছু করে বসতে পারে। করার আর বাকি আছে কি মা? করার আর বাকি আছে মানে? আজ 30 বছর ধরে বীরেশ্বর বাবুর গাড়ি চালাবার পরও আজ বীরেশ্বর বাবু মঙ্গলের গায়ে হাত তুলেছে। শুধু তাই নয়, এ বাড়ি চাকরি দুটাই হারিয়েছে মঙ্গল। কি বলছো তুমি অবনী কাকা? হ্যাঁ মা। বাবার গায়ে হাত? বর্তমানে যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছি, ভবিষ্যতে কি হবে তা একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারে না। আমাদের এখন কি হবে অবনী কাকা? আপাতত এই বাড়ি ছেড়ে আমার বাড়িতে চল মা। নে কাবেরী মা, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নে, এরপর দেরি করলে কিন্তু ফিরতে রাত হয়ে যাবে। চল চল। কি ব্যবস্থা করবে শুনি? করবো বাকি করবো। তোকে পাঠিয়ে যখন কোনো কাজ হয়নি তখন মন্টু মিত্রের দলকে পাঠাতে হবে। তবে তুই যে এভাবে ফেরত আসবি তা কিন্তু আমি স্বপ্ন ভাবতে পারিনি। আরে কি করবো বলো, ওই কাবেরী তো আমি লাইনে এনেই ফেলেছিলাম, কোথার থেকে অবনী দত্ত এসেই সব বানচাল করে দিল। ওই অবনী দত্ত দেখছি শালা পথের কাঁটা, ওকেও তাড়াতে হবে। মন্টু বলো ওস্তাদ। শুনেছি ওই মেয়েটার মঙ্গল নাকি অবনীর ঘরে উঠবে আজ রাতেই। বাস, আর বলতে হবে না ওস্তাদ, আর বলতে হবে না। এই সেনাই কাপি এই টাকাগুলো রাখ। আমি এখন আছি ওস্তাদ। রানে পারবি না, মার্ডার কেসে পুলিশ বড্ড বেশি টাকা নেয়। পাখনা দুটো কেটে দিস, বড্ড উঠছে তো। পাখি, এ যাবৎ তো তোর জালে তুই অনেক ছেলেকে আটকেছিস, এবার তোর কাজ হলো তোর যৌবনের জলে ওই রাজাকে আটকানো। তুমি কি করবে বলো তো? ধ্বংস। ওই গোটা মুখার্জি পরিবারটাকে ধ্বংস করে আমি এই বিশাল সার কারখানার মালিক হব। আমি বীরেশ্বর মুখার্জি স্থাবর অস্থাবর সম্পত্তি আমার চাই। আমাকে একটু না ভাগ দিস, বুঝেছিস? নিশ্চয় পাবে। আমি মহাভারতের দুর্যোধন আর তুই রামায়ণের মন্থরা, দুটো মহাকাব্যকে এক করে সৃষ্টি করবো এক নতুন মহাকাব্য। যে মহাকাব্যে রাম যুধিষ্ঠির হেরে যাবে, শুধু দেবতা হবে আর দুর্যোধন। আপনারা বিশ্বাস করলে আমি চুরি করিনি, তবু ওই শিক্ষিত সমাজের অশিক্ষিত লোকগুলো আমাকে চোর সন্ধে মারতে আসছে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান।
পুণ্যের ঘরে এমন কিছু পাপ হবে না গো বাবু। পুণ্যের হিসেবটা আমি আসলে পরে করছি। সত্যি সত্যি ওই লোকগুলোর হাত থেকে যদি বাঁচতে চান তাহলে ওই সাইডে লুকিয়ে পড়ুন, যান ওই সাইডে, সেই ভালো, সেই ভালো। ওই সাইডে যান, ওই সাইডে লুকিয়ে পড়ুন, যান। কবে এই দেশের মানুষগুলো অসৎ পথ ত্যাগ করে সৎ পথ ধরে বাঁচতে শিখবে? কবে? अरे दादा दादा इधर से कोई पगला के আসতে দেখি আছেন? ওই না তো, কেন বলুন তো ভাই? আরে আমার দোকান থেকে একটু পাউরুটি চুরি করিয়া পালাচ্ছিল। लेकिन लेकिन আপনাকে তো বহু চেনা চেনা লাগছে। अरे না না, ছুপাবার কোনো কোশিশ করবেন না। আমি কেক পাউরুটির দোকানই হলে কি হবে, अभी अभी 2-4টা ফিল্ম भी প্রডিউস করার ধান্দা করছি, इसलिए तो আপনার আমি বহু ছবি দেখলাম। আপনি তো হেভি অভিনয় করেন, लेकिन लेकिन মাঝ রাস্তায় এইভাবে পায়দল মে কেউ যাচ্ছেন? আপনার গাড়ি কোথায়? আরে না না, ব্যাপারটা হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কোনো সুরজ কুমার টোজ কুমার কেউ নই। আমি হয়তো ওনার মতো দেখতে হলেও আমি একজন সাধারণ পাবলিক। ও তাহলে হবে হয়তো, তাহলে বেকার বাতচিত করে আপনার সাথে আমার কোনো লাভ নেই। ওই পাগলাটাকে দেখতে পেলে আপনার দোকানে পাঠিয়ে দেবো তো? আরে না না, দোকানে নয়, ওকে থানায় জমা করিয়া দিবেন, কেমন? চলি। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। বেরিয়ে আসুন, নির্ভয় বেরিয়ে আসুন। ধন্যবাদ বাবু, আপনি না বাঁচালে ওই লোকগুলো আমাকে চোর সন্দেহ পিটিয়ে মেরে ফেলতো। চোর সন্দেহ নয়, চোর সন্দেহ নয়, আমি নিজের চোখে দেখেছি তো আপনাকে ওই দোকান থেকে পাউরুটি চুরি করতে। কে কে বাবা তুমি? মুখটা যেন খুব পরিচিত বলে মনে হচ্ছে। পরিচিত লাগাটাই স্বাভাবিক, কারণ কারণ আমি হলাম বাংলা সিনেমার উঠতি হিরো সুরেশ কুমার। আপনি হয়তো আমার কোনো হিট ফিল্ম দেখেছেন। ফিল্মের ক্যামেরায় নয় গো বাবু, ফিল্মের ক্যামেরায় নয়, মনের ক্যামেরায় আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ। আপনি মানুষটা কিন্তু মোটেও ভালো নয়। উত্তর দিন, উত্তর দিন, ওই দোকান থেকে কেন ওইভাবে প্রপার্টি চুরি করছিলেন? উত্তর দিন। চুরি চুরি করে দেশের নেতারা সব বিষয় সম্পত্তি ভাগ করে দিও। যদি কোনো দোষ না করে থাকে বাবু, তাহলে তাহলে আমি একটা পাউরুটি চুরি করে গেলে আমার কেন দোষ হবে গো বাবু? আমার কেন দোষ হবে? আপনি আপনার পরিচয়টা জানতে পারি? কেন বলুন তো? কারণ কারণ এই রাস্তার একজন ভিখিরি এরকম ইতিবাচক কথা বলতে পারে আমার মনে হয় না। কে আপনি? কি আপনার পরিচয়? আমি একটা সত্যিকারের মানুষ। এই সবাই সবাই ডাকে আমাকে সত্য পাগলা বলে। হ্যাঁ গো বাবু, আপনার মতো নামি লোক আমার মতো পাগলকে বাঁচাতে এখানে ছুটে কেন হলে বাবা? আমি আপনাকে বাঁচাতে এখানে আসিনি। অ্যাকচুয়ালি আমি শুটিং করতে যাচ্ছিলাম, হঠাৎ আমার গাড়িটা খারাপ হয়ে যায়, আর সেই সময় দেখলাম আপনি, না মানে আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল আর কি। সত্যি সত্যি, তুমি যদি ওই সময় না আসতে না, তাহলে ওই লোকগুলো আমাকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলতো। এতক্ষণ হয়তো পুলিশের জিপ আমার লাশটা নিয়ে যেত। এই দেখুন আপনাকে ছিল আমি তুমিই বলে ফেললাম, কিছু কিছু মনে করবেন না। আরে কেন মনে করতে যাব, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আর আপনি আমাকে তুমি করে বললেও কোনো অসুবিধা নেই। তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক, তুমি তো বাবা আমার ছেলের মতো। নিজেকে আমার বাবা বলে ভাবার চেষ্টা করবেন না। ওই বাবার শব্দটার কোনো মূল্য আমার জীবনে নেই। এ কি বলছো? ঠিকই বলছি, ঠিকই বলছি। পৃথিবীতে আসতে গেলে প্রত্যেকটা প্রাণীরই যেমন একটা করে বাবার প্রয়োজন হয়, বাস বেশ ওইটুকু প্রয়োজন। অতিরিক্ত বাবার শব্দটা শুনলে আমার মাথার মধ্যে আগুন জ্বলে, আগুন। এনিওয়ে, আমি এখন চলি। এ কি আনবেন? তোমার চোখের কোণে জল কেন? বাবা বাবা আবার একটা বিয়ে করে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে বাড়িতে আসে।
লজ্জায়, ঘৃণায়, অপমানে জর্জরিত হয়ে আমার মা আমার এই ছোট্ট ছোট্ট হাত দুটো ধরে আর আর বাবার একখান ছবি নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। মা যতদিন বেঁচে ছিলেন ততদিন শুধু কেঁদেই গেছেন। তাই তাই আমিও আমার মায়ের চোখের জলে মুছে দিয়েছি বাবার দেওয়া ওই পদবিটা। বাবাকে খোঁজার চেষ্টা করুনি? প্রথম অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আমার বাবার প্রতি রাগ দেখে আমার মা বোধহয় ওনার ঠিকানাটা দিয়ে যাননি। তাই তাই আজও অজানা হয়ে গেছে উনি এখন কোথায়। তবে তবে যদি কোনোদিন ওনার আমি সামনাসামনি হই, আমার মায়ের চোখের জলের দাম কিন্তু ওনাকে দিতেই হবে। যাকে আমার শুটিং এর সময় হয়ে যাচ্ছে, আমি এখন চলি। তবে যাওয়ার একটা কথা বলতে চাই, সবাই পাগল বলে আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে আপনি একজন সুস্থ মানুষ। তাই হয়তো এই ক্ষণিকের আলাপে আমি আমার বেদনাদায়ক অতীতটা আমি কাউকে প্রথমবার বলে ফেললাম। ভালো থাকবেন, চলি। জানি না জীবন নাটকের নাট্যকার ভগবান তার শেষ দৃশ্যে এসে কি লিখবেন। তাই ভগবানকে ডেকে বলি, মাই ডিয়ার গড, এই নাটক শেষ করতে তুমি যাই লিখো, মঙ্গলের কালি দিয়ে খুশির কলমে আনন্দের কাগজে লিখো, যাতে অমঙ্গলের বৃষ্টির জল মুছে যেতে না পারে। সন্ধে কি বলছো অবনী কাকা? আধার ঘনিয়ে রাত নেমে এলো। তোমার বাড়ি আর কত দূর বলো তো? একটুখানি? আচ্ছা শোনো অবনী কাকা, তুমি না বাবাকে নিয়ে এক্ষুনি তোমাদের বাড়িতে যাও। আমি একটা ছোট্ট কাজ আছে, ওই কাজটা সেরে এক্ষুনি আসছি। আজ মা কি কাজ আছে বাবা, কাজ আছে। এই জীবনে রাজার সঙ্গে আমার দেখা হবে কিনা আমি জানি না, তাই ওর জন্য আমি একটা শেষ চিঠি লিখেছি। আসার সময় দেখলাম কাছে একটা পোস্ট অফিস আছে, আমি চিঠিটা ওই পোস্ট অফিসে পোস্ট করে এক্ষুনি আসছি। তুমি যাও অবনী কাকা, বাবাকে নিয়ে তুমি যাও, আমি এক্ষুনি আসছি। অবনী কাকা আবার পিছু ডাকলে কেন? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না অবনী কাকা, আমি দেখবে যাবো আর আসবো। আর তাছাড়া তোমরা তোমাদের আশীর্বাদ দিয়ে যেভাবে আমাকে ঘিরে রেখেছো, দেখো কোনোদিন কোনো অশুভ শক্তি আমাকে ছুতেও পারবে না। আচ্ছা তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। যাও বাবা যাও, আমি এক্ষুনি আসবো। হ্যাঁ যাও। সত্যি অবনী কাকা আর বাবা আমাকে নিয়ে না ভীষণ চিন্তা করে। না এই চিঠিটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পোস্ট করতে হবে। আশা করছি দুদিনের মধ্যে রাজা চিঠিটা হাতে পেয়ে যাবে। কিন্তু যদি দুদিনের মধ্যে রাজা চিঠিটা না পায়, তাহলে যে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। না এরকম হতে পারে না। চিঠিটা রাজাকে হাতে দিতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে খবরটা আমাকে জানাতেই হবে। ওই দরকারি চিঠিটা আমাকে দাও সুন্দরী। আমি হাওয়ার বেগে পোস্টম্যানের আগে তোমার চিঠিটা পোস্ট করে দিয়ে আসবো। আপনাকে কেন আমি চিঠিটা দিতে যাবো? ছিড়বেন না, এই চিঠিটা আমার দরকারি চিঠি। দরকারি? শোনুন, আমার রাস্তা থেকে সরে যান, পথ আগলে দাঁড়িয়েছেন কেন? শোন যেতে দিন। আরে সুন্দরী এত তাড়া কিসের? দেবো নিশ্চয়ই যেতে দেবো। আরে আমি যেমন তোমায় যেতে দেবো, তেমন তুমিও তো আমায় কিছু দেবে নাকি? আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই, সোনা দানা কিচ্ছু না। ব্যাগে কয়েকটা টাকা আছে, যদি নিতে চান এই নিন। আমি কথাটা টাকা কেন সুন্দরী? টাকা তুমি কেন দেবে? টাকা তো আমি তোমাকে দেবো, আর তার বিনিময়ে তুমি আমাকে দেবে তোমার ওই রাজার জন্য
ছিটে রাখা তোমার এই শ্রেষ্ঠ অলঙ্কার, তোমার এই যৌবন। না না নয় সুন্দরী, বলো। হ্যাঁ ছেড়ে দিন মুঝে, আমার এমন সর্বনাশ করবেন না, আপনার কাছে আমি হাত জোড় করছি, আমার এমন সর্বনাশ। আরে সুন্দরী, তার আগে তুমি আমার এই কামনার আগুনটাকে একটু নিভিয়ে দাও। আরে তোমার জায়গা যে আমার এই পায়ে নয় শোনা, তোমার জায়গা মানে আমার এই বুকে। এসো। আরে আরে ওই বুড়ো ভাঙগুলোকে ডেকে কোনো লাভ নেই শোনা, পারলে তোর ওই নাগর রাজাকে ডাক। রাজা আমার ভুল হয়ে গেছে। ওই রাজা, ওই আজ তোর এই কিল চড়কে আমি চললাম, আবার দেখা হবে তোর সাথে আমার। নামটা মনে রাখবে, মন্টু, মন্টু মিত্রে। কাঁদছো কেন? কাঁদছো কেন কাবেরী? কাঁদছো কেন? আমি তো আছি। কিন্তু রাজা, তুমি যদি আসতে আর একটু দেরি করতে, তাহলে যে মুখটা আমি কাউকে দেখাতে পারতেন না, তখন আমার আত্মহত্যা। ঠিক কাবেরী, ঠিক এই কথাটা বলতে পারলে কাবেরী? হ্যাঁ, এই কথাটা তুমি বলতে পারলে? আমাদের স্বপ্নগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে তুমি একা একা ওই পারে চলে যেতে পারতে। জানো, ওই ছোটকার মুখ থেকে বাবা দীপঙ্করের সমস্ত ষড়যন্ত্রের কথা শুনে আমি নিজে তোমাকে খুঁজতে বেরিয়েছি। তুমি জানো রাজা, অবনীকাকে না থাকলে আজ আমাদের পথে পথে ঘুরতে হতো। ও, এই তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ, এই তুমি আমায় বন্ধু ভাবো কাবেরী? কাবেরী, আচ্ছা বলো তো, তুমি যদি আমায় বন্ধু ভাবতে এই কথাগুলো বলতে পারতে? হ্যাঁ, আরে বাবা, আমি যে তোমায় ভালোবাসি, ভালোবাসি কাবেরী। এই ভালোবাসাকে কেউ কোনোদিন মারতে পারে না। হ্যাঁ কাবেরী, তাই আর কোনো কথা নয়, সোজা একেবারে আজ আমি তোমাকে বিয়ে করি। কি বলছো তুমি? না রাজা, না, এমন ভুল করো না। পাখি তোমাকে ভালোবাসে, পাখিকে বিয়ে করলে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ হবে, তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবে। কিন্তু রাজা, আমাকে বিয়ে করলে তুমি কিচ্ছু পাবে না। পাখির বাবা তোমাকে যা দিতে পারবে, আমার ওই ড্রাইভার বাবা তোমাকে তা দিতে পারবে না রাজা। চাই না কাবেরী, চাই না আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ হাত চাই, আমি তোমাকে চাই কাবেরী। চাই না আমি বিদেশ ভ্রমণের সুযোগ সুবিধা, আমি তোমাকে চাই কাবেরী। চাই না আমি আমার বাবার তৈরি বংশ মর্যাদা, আমি তোমাকে চাই কাবেরী। তাই তো এই মুহূর্তে আমার বাবার তৈরি বংশ মর্যাদা মেকি চাদরটা আমার শরীর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি তোমাকে পটাতে চাই সততার বেনারসি। এই মুহূর্তে আমার বাবার তৈরি ওই আভিজাতের টোপরটা মাথা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি তোমাকে পটাতে চাই সত্য প্রেমের শাখা। আর এই মুহূর্তে এই হাজার হাজার গ্রামবাসী মা বোনেদের সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে পড়িয়ে দিতে চাই আমার হৃদয়ের সিঁদুর। আমার হৃদয়ের সিঁদুর দিয়ে আমি তোমায় বিয়ে করলাম কাবেরী। বেশ, এখানে কোনো কথা নয়, সোজা গিয়ে একেবারে মায়ের খুঁটে তোমায় বেঁধে দেবো। চলো। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে।
ছি ছি, মুখার্জি বংশের সন্তান হয়ে রাজা যে এরকম একটা জঘন্য কাজ করতে পারবে আমি কিছুতেই ভাবতে পারছি না। তাড়িয়ে দেবো ওকে, ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো, কারণ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আপনি ঠিকই বলেছেন, তবে দুষ্ট গরুকে গোয়াল থেকে তাড়ানোর আগে এই চাবুক মেরে আপনি ভালো করে বুঝিয়ে দেবেন যে সামান্য গরু হয়ে মালিকের সঙ্গে বাদরামি করার ফল কি হতে পারে। বোঝাবো মা, বোঝাবো। এই চাবুক মারতে মারতে ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ওকে বললো তাড়াবো, কিন্তু মনে রেখো তুমি ওর জন্মদাতা বাবা। যখন দেখবে তোমার ছেলে বৌমা খেতে না পেয়ে ওই রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, তখন কি তুমি তা সহ্য করতে পারবে না বাবা। রক্তের সম্পর্কের খাতিরে পুনরায় তোমার ছেলে বৌমাকে এই বাড়িতে আশ্রয় দিবে বীরেশ্বর মুখার্জি। বাবা, তুমি এখনো মেয়ের সমস্যাকে চেনো না। ওই সম্পর্কের কাজটা ভেঙে রাজা ঘুরিয়ে দিয়েছে। সেই ভাঙা কাজ আর কোনোদিন জোড়া লাগবে না, তাই না মেসমশাই? রাইট, ঠিক ঠিক বলেছো তুমি। রাজা যাতে এই বাড়িতে আর প্রবেশ করতে না পারে তার জন্য ওকে আমি তেজ্যপুত্র করব। না না, এ তুমি কি বলছো গো? আমি মানছি রাজা তোমার অবদ্ধ হয়ে একটা অন্যায় কাজ করেছে, তাই বলে রাজাকে এইভাবে তেজ্যপুত্র করে দিও না গো। রাজা যে একমাত্র আমাদের বংশের উত্তরাধিকা, সাত বংশের মুখে জল দেওয়ার জন্য দয়া করে রাজাকে তুমি তেজ্যপুত্র করো না গো। ওই সাত পুরুষের মুখে জল দেওয়ার জন্য যেমন একজন বংশধরের প্রয়োজন শান্তিলতা, শান্তিলতা, তেমনি বংশ বৃদ্ধির জন্য সঠিক রক্তের প্রয়োজন, ওই বদ রক্তের নয়। আপনি বাবু আপনার ছেলে মেয়ে দুটোর মাথা চিবিয়ে খেতে পারেন, কিন্তু আমার স্বামীর মাথাটা চিবিয়ে খাচ্ছেন কেন বলতে পারেন? শান্তিলতা, তুমি এখানে, আর তোমাকে আমি সারা বাড়ি হন্যে খুঁজছি। এই মাকে সারা বাড়ি হন্যে খোঁজার কারণটা কি? আরে দাদা প্রথম নতুন বৌদিকে নিয়ে বাড়িতে এসেছে, তাকে বরণ করে নিতে হবে না? হ্যাঁ গিন্নিমা, দিদিমণি নিজের হাতে বরণ ডালা সাজিয়েছেন, এবার শুধু বৌদিমণিকে বরণ করে ঘরে তোলার পালা। ছোটকা, তোর তোর এত বড় সাহস যে ছোট লোকের মেয়েটাকে তুই বৌদিমণি বলছিস? আমি শুধু ফোস করেছিলাম, এবার কিন্তু আমি ছবল মেরে বুঝিয়ে দেব যে বিষ দাঁতটা আমার এখনো ভাঙেনি। শান্তিলতা, তোমার ওত খালি কেন? যাও বরণটা তুলে নাও। দেখো আমি চাবুক তুলে নিয়েছি, আমি দেখতে যাই তোমার ওই বরণ ডালার জোর বেশি না চাবুকের। হ্যাঁ হ্যাঁ জড়াবো। তোমার ওই দাদা ওই মঙ্গলের মেয়ের স্মৃতিতে সিঁদুর দিয়ে ওর গায়ে হাত তুলতে আমাকে বাধ্য করাচ্ছে। এই যে দীপঙ্কর বাবু, আপনি তো এবারই ভাবি জামাই, আপনার তাই কর্তাবাবুকে আপনি বলুন না যে কর্তাবাবু যা করছেন তা ভুল করছেন, ভুল করছেন। আমি কি করে বলবো? আমি সেই ছোটবেলায় বর্ণ পরিচয় বইয়ে পড়েছি, বড়দের মুখের উপর কথা বলতে নেই, তাই মেসমশাইয়ের মুখের উপর আমি কোনো কথা বলতে পারবো না। আঙ্কেল আপনি তো বাবার বন্ধু, বাবাকে বুঝিয়ে বলুন না। আমি আর এতে কি বলবো মা, এটা তোমাদের ফ্যামিলি ম্যাটার। এই ব্যাপারে আমাদের কথা না বলাই ভালো, আমরা বরং এখান থেকে কেটে পড়ি। চলো। ওনারা কিছু না বললেও আমি কর্তাবাবু বলবো, কর্তাবাবু আপনি আভিজাত্য আর